অন্য যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটরগুলোর সাথে জাভাস্ক্রিপ্টের অপারেটরগুলোর অলমোস্ট পুরোপুরি মিল আছে। এখানে আসলে খুব নতুন বেশি কিছু শেখার নাই। আর প্রচুর টাইপের অপারেটর হয়, সো এই সবগুলো যদি আমি একটা একটা করে অ্যালার্টে প্রিন্ট করে করে দেখাইতে যেতে তাহলে বেসিক্যালি অনেক সময় লাগবে। এই জন্য আমি অ্যালার্টের অপারেটর টাইপগুলো বলে দিচ্ছি, এরপর নিজেরা চেক করে নিতে পারবো। প্রথমে অপারেটর টাইপগুলো বলি। আমরা যে টাইপের অপারেটরগুলো দেখবো: ইউনারি অপারেটর, কম্প্যারিজন অপারেটর, বাইনারি, বিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলাই। প্রত্যেকটার সবগুলো এক্সাম্পল দেওয়া হয় নাই, যেমন বাইনারি অপারেটর যতগুলো হইতে পারে আমি ততগুলো দেই নাই, এর বাইরেও থাকতে পারে। সবচেয়ে যে অপারেটরগুলো বেশি ইউজ করা হয় আমি আসলে এখানে সেগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমে আসি ইউনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে আমি দুইটা দেখাচ্ছি, একটা হলো মাইনাস আর একটা প্লাস। তো মাইনাস ইউনারি অপারেটরটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে কাজ করে এবং এটা যে কোনো নাম্বারকে নেগেটিভ করে। ফর এক্সাম্পল, let a equal to 1 and b equal to minus a. সো এখানে মাইনাসটা হলো একটা ইউনারি অপারেটর, যেহেতু এর অপারেন্ট একটা, তো এই জন্য এটাকে আমরা ইউনারি অপারেটর বলতেছি। আর তখন বি এর ভ্যালু হবে বেসিক্যালি -1। তো এইভাবে আর কি ইউনারি অপারেটরটা কাজ করে। আর প্লাস অপারেটরটা, ইউনারি প্লাস যেটা, এটা তো নর্মালি আমি যদি প্লাস এ লিখি তখন আমার কি হবে, বি এর ভ্যালু শুধু 1 হবে। এইটা ছাড়াও ইউনারি প্লাসের আরেকটা ইউজ আছে। এই ইউজটা কতটা কাজে লাগবে জানি না। সেটা হচ্ছে ইউনারি প্লাস আমার যে কোনো জিনিসকে নাম্বার টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট করে। আমরা এর আগে ভ্যারিয়েবল টাইপ দেখে আসছি। তো এই ইউনারি প্লাসটা আমার যে কোনো ভ্যারিয়েবলকে নাম্বারে কনভার্ট করে। a ইকুয়াল টু 2, তাহলে এ একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল। এখন আমি যদি এটা লিখি b ইকুয়াল টু প্লাস এ, তখন দেখা যাবে তারপরে যদি আমি অ্যালার্ট বি করি, সরি, অ্যালার্ট বি করি, তখন দেখা যাবে যে আমার অ্যালার্টে বি এর ভ্যালু প্রিন্ট হবে 1। কারণ আমরা জানি কি ফলস মানে 0 এবং ট্রু হচ্ছে 1 এর ইকুইভ্যালেন্ট। তো ট্রুটা হলো বুলিয়ান টাইপ। এই ট্রু বা ফলসকে যখন আমি নাম্বার টাইপের ভ্যারিয়েবলে কনভার্ট করি তখন সেটা হয়ে যায় 1 বা 0। তো আগে কি বললাম যে ইউনারি অপারেটর আমার যে কোনো ভ্যারিয়েবলকে যদি সেটা নাম্বারে কনভার্ট করা পসিবল হয় তাহলে সেটাকে নাম্বারে কনভার্ট করে ফেলে। এখানেও তাই, যে আমার বিতে এটা জমা হচ্ছে এবং এটাকে আগে নাম্বারে কনভার্ট করে নেওয়া হচ্ছে। তো এই মোটামুটি দুইটা আমার ইউনারি অপারেটর। এবার সেই বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরগুলোর মধ্যে একদম কমন যে অপারেটরগুলো আছে সেটা হলো আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে ইউজ করি: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্টেরিস্ক এবং ডিভিশন। আর এটা হচ্ছে রিমাইন্ডারের জন্য, এটা হচ্ছে রিমাইন্ডারের জন্য। আর ডাবল অ্যাস্টেরিস্ক, এই সরি, ডাবল অ্যাস্টেরিস্ক হলো এক্সপোনেনশিয়ালের জন্য। 2 ডাবল অ্যাস্টেরিস্ক 3। আমরা যদি এটা লিখি তখন a এর ভ্যালু হবে হলো 8। কারণ a তখন বেসিক্যালি কি a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তো এটা হচ্ছে আমার ডাবল অ্যাস্টেরিস্কের কাজ। আর এরপরে আমরা বাইনারি হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর আছে। ও সরি, এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরগুলো আমি বাইনারিতে লিখছি, এটা আসলে হবে হচ্ছে ইউনারি অপারেটরের মধ্যে।
প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস এই দুটো হবে হলো আমার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, আর এটা যাবে হলো ইউনারি ক্লাসের মধ্যে, লাইক a ইকুয়াল টু 1। এরপরে আমি a প্লাস প্লাস লিখি, তাহলে এর ভ্যালু হয়ে যাবে আমার 2। a প্লাস প্লাস হলো a ইকুয়াল টু a প্লাস 1 এটার শর্ট ফর্ম, এবং a মাইনাস মাইনাস হচ্ছে a ইকুয়াল টু a মাইনাস 1 এটার শর্ট ফর্ম। আর বাইনারি অপারেটরগুলোর মধ্যে ইউনারি অপারেটর তাহলে শেষ। আর বাইনারি অপারেটরগুলোর মধ্যে হচ্ছে প্লাস ইকুয়ালস এবং মাইনাস ইকুয়ালস। তো প্লাস ইকুয়ালস দিয়ে আমি এরপরে যে ভ্যালুটা দেবো আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যারিয়েবলের সাথে সেই ভ্যালুটা অ্যাড হয়ে যাবে, এবং মাইনাস ইকুয়ালসে আমি যে ভ্যালুটা দেবো লেফট হ্যান্ড সাইডের ভ্যালুর সাথে সেই ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। এটা আসলে বোঝানোর কিছু নাই। বিটওয়াইজ অপারেটর সবগুলো সি বা সি প্লাস প্লাস এর মতোই এন্ড, এটা এন্ড, তো এটা এন্ড। এরপরে আসতেছে হলো অর, এটা হচ্ছে এক্স অর। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখে আসছি যে এই এক্স অর এর যে সাইনটা এটা আসলে এক্সপোনেনশিয়াল বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এক্সপোনেন্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট আসলে এক্স অর এর সাইনটাই এটা, আর এক্সপোনেন্টের জন্য আমরা ডাবল অ্যাস্টেরিস্ক ব্যবহার করব। আর এটা তো নট, এটা হলো লেফট শিফট, আর এটা রাইট শিফট। তো এই মোটামুটি আমার বিটওয়াইজ অপারেটর। আর এরপরে আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে। অ্যাসাইনমেন্ট অপারেটর একদম অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এই বেসিক জিনিসটা এটার ক্ষেত্রেও ট্রু, আমরা এভাবে জাস্ট একটা ইকুয়াল দিয়ে অ্যাসাইন করতে পারি। কিন্তু এখানে যে স্পেশাল কেসটা আছে সেটা হচ্ছে সেম ভ্যালু আমরা অনেকগুলো ভ্যারিয়েবলে একসাথে এভাবে লিখতে পারি। এটা সম্ভবত আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে দেখিনি, এই একসাথে অ্যাসাইন করার বিষয়টা। আমার অনেকগুলো ভ্যারিয়েবল যদি থাকে সবগুলোতে আমি সেম ভ্যালু এক লাইনে একটার পর একটা ইকুয়াল দিয়ে দিয়ে অ্যাসাইন করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। আর বাকি থাকে আমার ফাইনাল যেটা সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন অপারেটর এটা হলো আমার গ্রেটার দেন, এটা লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এবং এটা হচ্ছে নট ইকুয়ালস। এখানে আসলে নতুন কিছু নাই। সবচেয়ে মজার যে অপারেটরটা সেটা হচ্ছে ইকুয়ালিটি অপারেটরটা। এই ইকুয়ালিটি অপারেটরে একটা স্পেশাল জিনিস আছে যেটা আর কি একটু দেখা লাগবে। দুইটা ভ্যারিয়েবল ইকুয়াল কিনা এই দুইটা চেকের জন্য আমার দুইটা অপারেটর আছে। একটা হলো ডাবল ইকুয়ালস, আর একটা হলো ট্রিপল ইকুয়ালস। এই ডাবল ইকুয়ালস এর কাজ হলো ডাবল ইকুয়ালস শুধুমাত্র ভ্যালু ইকুয়াল কিনা চেক করে, কিন্তু টাইপ ইকুয়াল কিনা চেক করে না। সো ডাবল ইকুয়ালস আমার যেটা করে ভ্যালু ইকুয়াল কিনা এটা চেক করে, কিন্তু টাইপ ইকুয়াল কিনা এটা চেক করে না। আর ট্রিপল ইকুয়ালস যেটা, এটা ভ্যালু ইকুয়াল কিনা চেক করে, আবার টাইপ ইকুয়াল কিনাও চেক করে। তার মানে আমি যদি এইটা লিখি 1 ইকুয়াল ইকুয়ালস ট্রু, তাহলে আমার এটার আউটপুট কি দিবে বলেন তো? তো এই ইকুয়ালিটি অপারেটরগুলোর আউটপুট আমার অলওয়েজ ট্রু বা ফলস, মানে আমি যে স্টেটমেন্টটা লিখছি এই স্টেটমেন্টটা ট্রু কি ফলস। তাহলে ওয়ান কিন্তু ওয়ানের ভ্যালু ওয়ান অবশ্যই, আর ট্রু কে যদি আমি নাম্বারে কনভার্ট করি এর ভ্যালু কিন্তু ওয়ান। তাহলে এটা কি দেখানো হচ্ছে ডাবল ইকুয়ালস এর ক্ষেত্রে ট্রু, রাইট? আচ্ছা, এবার টাইপের ক্ষেত্রে আসে। এটা আমার নাম্বার টাইপ, আর এটা আমার বুলিয়ান টাইপ। সো এটা যদি আমি এটা লিখি 1 ট্রিপল ইকুয়ালস টু, তাহলে আমার রেজাল্ট আসবে কি ফলস। ওকে, সো এই হচ্ছে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়ালের মধ্যে ডিফারেন্স। আরেকটা এক্সাম্পল দেখি, ধরেন এই টুটা একটা স্ট্রিং, তাহলে এইটা কিন্তু আমার ট্রু, এই জিনিসটা ট্রু,
কিন্তু এটা ফলস। সো আমরা কখন ডাবল ইকুয়াল বা কখন ট্রিপল ইকুয়াল লাগবে, এই জিনিসটা আসলে একটা নাইস টাচ। এই অনেক হ্যান্ডি হবে এই জিনিসটা আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, যে এমন অনেক কেস আসতে পারে যে আমার ভ্যালুটা ইকুয়াল হলেই হয়, আমার টাইপটা ম্যাটার করে না, তখন আর কি এই ট্রিপল ইকুয়ালটা বেশ কাজে দেবে। তো অপারেটর প্রেসিডেন্সের ক্ষেত্রে আমাদের তেমন বেশি কিছু জানা দরকার নাই। একটা জিনিসই জানা দরকার, সেটা হচ্ছে ইউনারি অপারেটরের প্রেসিডেন্স সবসময় বাইনারি অপারেটর হচ্ছে বেশি। আবার বলি, ইউনারি অপারেটরগুলোর প্রেসিডেন্স সবসময় আমার বাইনারি অপারেটরগুলোর থেকে বেশি। এই গেল আমার জাভাস্ক্রিপ্টের অপারেটর, অ্যাসাইনমেন্ট এবং কম্প্যারিজন। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইন্টারাকশন। ইন্টারাকশন দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে আমার ইকুয়াল স্ট্রিং কনক্যাটেনেশনের জন্য প্লাস যে অপারেটরটা, এই প্লাস অপারেটরটা একটু দেখে নিই। প্লাস অপারেটরের ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে, আগের ভিডিও লেকচারে হয়তো আমি প্লাস অপারেটর দেখাইছিলাম, কিন্তু ওখানে মনে হয় একটা জিনিস আমি ভুল দেখাইছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না। তো এই প্লাস অপারেটরটা আবার দেখাই। না, আগের লেকচারে আমি এটা দেখাইনি, এটা এখন প্রথম দেখাচ্ছি। সেটা হচ্ছে 2 প্লাস 2, এটার অ্যান্সার আসবে হলো 22। তার মানে প্লাস অপারেটরের ক্ষেত্রে আমার একটা মানে এটাকে আমরা বাইনারি স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটর বলতেছি। তো এই বাইনারি স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটরের ক্ষেত্রে যদি আমার একটা অপারেন্ড হলো স্ট্রিং হয়, তাহলে আমার হোল জিনিসটাকে আর কি স্ট্রিং হিসেবে ট্রিট করবে আর কি। তো এটা রেজাল্ট আসবে 22। এরপরে দেখেন আরেকটা মজার জিনিস দেখি, যদি আমার এরকম হয় a ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস 5, এই ক্ষেত্রে একটা মজার জিনিস দেখেন যে এই ক্যালকুলেশনটা কিন্তু স্টার্ট হয় লেফট টু রাইট। তার মানে লেফট টু রাইট যখন স্টার্ট হবে তখন আমার এই 2 প্লাস 3 কি হবে, আগে 5 হয়ে যাবে, দেন তারপরে এর সাথে স্ট্রিং 5 অ্যাড হবে। তাহলে যদি আগেই বলছি যে যদি আমার স্ট্রিং 5 অ্যাড হয় তাহলে পুরো জিনিসটাকে স্ট্রিং হিসাবে কাউন্ট করে, তাহলে আমার জিনিসটা কি হবে 55। তো এইটা রেজাল্ট আসবে আসলে 55। এই হচ্ছে আমার স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটর, বাইনারি স্ট্রিং কনক্যাটেনেশন অপারেটর। তো আমাদের আর কি অপারেটর, অপারেটর প্রেসিডেন্স, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, এই তিনটা নিয়ে দেখানোর কিছু নাই। এবার ফাইনাল যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইন্টারাকশন। এতক্ষণ পর্যন্ত শুধু আমরা এক টাইপের ইন্টারাকশন দেখে আসছি, এবং সেটা হচ্ছে অ্যালার্ট টাইপ। তো অ্যালার্ট টাইপটা কিরকম দেখতে বা কিভাবে কাজ করে এটা আমরা সবাই জানি। একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যালার্ট টাইপ কিন্তু আপনাকে কোনো রেজাল্ট রিটার্ন করে না। আপনাকে একটা মডেল দেখাই উইথ এ টাইটেল, এটা কিন্তু কোনো রেজাল্ট রিটার্ন করে না। তো এটা হচ্ছে অ্যালার্ট ইন্টারাকশন। আর এরপরে আরেক টাইপের ইন্টারাকশন আছে যেটা হচ্ছে কনফার্ম। তো কনফার্ম ইন্টারাকশনে আমার যে জিনিসটা করে যে আপনার একটা টাইটেল থাকে, এই যে এই জিনিসটা হচ্ছে আমার টাইটেল, আর ইউ 23 ইয়ার্স ওল্ড, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখানে আমার দুইটা বাটন থাকবে, একটা হলো ক্যান্সেল, আরেকটা হচ্ছে ওকে। তার মানে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে এই এই মডেলটা আপনাকে ট্রু রিটার্ন করবে, আর যদি ক্যান্সেল প্রেস করেন তাহলে ফলস বা জিরো রিটার্ন করবে। সো কি রিটার্ন করবে এটার থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে এই মডেলের থেকে আপনি একটা ভ্যালু ব্যাক পাচ্ছেন। আসলে এই কনফার্ম টাইপের মডেল থেকে আপনি একটা ভ্যালু ট্রু আর ফলস ব্যাক পাচ্ছেন, যেটা আমি কোনো টাইপের ভ্যারিয়েবলে সেভ রাখতে পারি। ইউজার কিভাবে এই মডেলের সাথে ইন্টারাক্ট করে এই ভ্যালুটা পরে কাজে লাগাইতে পারি। সো এই মডেলটা অনেক ইউজফুল আর কি।
এরপরে থার্ড যে টাইপের মডেল করবো আমরা সেটা হচ্ছে মডেল। ওকে, মানে এটা সর্ট অফ মডেল, সবগুলাই মডেল। তো থার্ড যে টাইপের ইন্টারাকশন করবো সেটা হচ্ছে প্রম্পট। তো এই টাইপের মডেলে একটা টাইটেল থাকবে, এই কোশ্চেনটা আপনি করবেন, আর একটা ইনপুট ফিল্ড থাকবে। এই ইনপুট ফিল্ডে ইউজার টাইপ করতে পারবে। আপনি চাইলে একটা ডিফল্ট ভ্যালু এখানে দিয়ে দিতে পারবেন। যেমন ধরেন হাউ ওল্ড আর ইউ, এটা ইউজার টাইপ করছে 23। তো এই 23 টাইপ করার আগে আপনি এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করে রাখতে পারবেন, লাইক 100। তো ইউজার যদি কিছু রিটার্ন না করে তাহলে আর কি এই 100টা রিটার্ন করবে। অথবা আপনি জাস্ট একটা এমটি স্ট্রিং ডিফল্ট সেট করে রাখতে পারেন, মানে এখানে কিছু দেখাবে না। সো ইউজার এই মডেলে যে ইনপুটটা দিবে সেই ইনপুটটাও কিন্তু আমরা একটা ভ্যারিয়েবলে সেভ রেখে পরে ইউজ করতে পারি। তো এই তিনটা মডেলের কোডগুলো আমরা এখন দেখবো আর কি। আচ্ছা, তো অ্যালার্ট অ্যালার্ট ইন্টারাকশনটা আমাদের আর দেখার দরকার নাই, অ্যালার্ট ইন্টারাকশনটা আমরা দেখছি অনেক। তো এখন যে ইন্টারাকশনটা দেখা যায় সেটা হচ্ছে প্রথমে প্রম্পট দেখি। প্রম্পটের দুইটা জিনিস থাকে, একটা হলো টাইটেল, আমি মডেলে কোন জিনিসটা শো করব, এবং একটা ডিফল্ট ভ্যালু, এবং ইউজার যে ইনপুটটা দেবে সেটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ রাখবো। এরপরে আমি ডিফল্ট ভ্যালু দিচ্ছি। তো ডিফল্ট ভ্যালু এখানে আমি একটা স্ট্রিং, এমটি স্ট্রিং যদি দিই তাহলে আর কি আমার কোনো ডিফল্ট ভ্যালু দেখাবে না। আচ্ছা, তো আমি এই এমটি স্ট্রিং দিয়ে দেখি। তারপরে আরেকটাই আনি অ্যালার্ট, আরেকটা মডেল দেই বা আরেকটা ইন্টারাকশন দিই, সেটা হচ্ছে এই রেজাল্টটা আমার শো করবে। এখন যদি আমি পেজটা রান করি, ওকে, প্রথমে আমার হাউ ওল্ড আর ইউ এই জিনিসটা চাচ্ছে। তো এখন আমি 23। ও, আরেকটা জিনিস, আমার এখানে কিন্তু কোনো ডিফল্ট ভ্যালু ছিল না, কারণ আমি কোনো ডিফল্ট ভ্যালু সেট করি নাই। ওকে, আচ্ছা, এরপরে এই সেকেন্ড মডেলটা হচ্ছে আমার এই অ্যালার্টের জন্য। তাহলে ইউজার যে ইনপুট দিচ্ছে সেটা আসলে আমার রেজাল্টে সেভ হয়েছে, এবং পরে আমরা এই ভ্যালুটা ইউজ করতে পারতেছি। আবার এই জিনিসটা দেখি, আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু দেবো। এবার ধরেন ডিফল্ট ভ্যালু দিলাম 100। তাহলে আমার জিনিসটা কিভাবে কাজ করবে? ও ওকে, সরি, আমি সেভ করিনি। ওকে, আগে থেকেই ডিফল্ট ভ্যালু আছে 100। তো এখন যদি আমি ওকে দিয়ে দিই তাহলে আর কি আমার এই যে 100টা দিবে। আর যদি ডিফল্ট ভ্যালু না দেওয়া থাকতো তাহলে আর কি নাল রিটার্ন করতো, যদি আমি কিছু না দিতাম। ওকে, তাহলে প্রম্পটটা মোটামুটি বুঝছি। তো এবার আমরা কনফার্মটা দেখবো। তাহলে কনফার্মের অ্যাট্রিবিউটগুলো কি? শুধুমাত্র একটা কোশ্চেন থাকবে এবং দুইটা বাটন থাকবে, ওকে অথবা ক্যান্সেল। তার মানে আপনার যে আউটপুটটা হবে সেটা ইদার ট্রু অর ফলস। এখানে আর কি কোনো ডিফল্ট ভ্যালু নাই, কারণ আপনার এখানে এখানে কোনো আরবিট্রারি ভ্যালু আপনি রিটার্ন করবেন না। এখানে আপনি ইদার ট্রু অর ফলস রিটার্ন করবেন। আচ্ছা, আর ইউ 23 ইয়ার্স ওল্ড, এখানে ক্যান্সেল দিলে আমার জিনিসটা আসবে কি? ফলস। এই যে ক্যান্সেল দিলে আমার পরের অ্যালার্টে ভ্যালুটা চলে আসতেছে ফলস। তো এই গেল হলো আমার ইন্টারাকশন। এরপরে আমরা যে দুটো জিনিস দেখবো সেটা হচ্ছে ইফ এলস আর লুপ। প্রথমে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে শুরু করি। তো জাভাস্ক্রিপ্টে কন্ডিশনাল স্টেটমেন্টের সিনট্যাক্স বেসিক্যালি শুধুমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট না,
কন্ডিশনাল স্টেটমেন্ট তারপর লুপ, এই দুটার সিনট্যাক্সে হুবহু সি বা সি প্লাস প্লাসের মতো। তো আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে সি সি প্লাস প্লাস এইগুলো করে আসছি, ইফ এলস এইগুলো আসলে নতুন করে শেখা লাগবে না আর কি, বা এগুলো সিনট্যাক্সও মনে রাখা লাগবে না, একদমই সি প্লাস প্লাসের মতো। তো আমরা প্রথমে ইফ আর ইফ এলস দেখি। তো এই দুটার জন্য আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হলো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আমরা তিনটা আছে, সেটা হলো অ্যান্ড, অর এবং নট। ওকে, তো এখন আর কি কোডিং রিজনে ফিরে যাই। সিম্পল একটা ইফ এলস এর কোড লিখি। And then if else equals b, তো এই কোডটা দেখানোর উদ্দেশ্য হলো যে এটা সিনট্যাক্সটা দেখানো। দেখেন, প্যারেন্থেসিস থেকে শুরু করে কন্ডিশন লেখার ওয়েটা বা ইফ এলস এই সব সিনট্যাক্সই একদম হুবহু আমার সি বা সি প্লাস প্লাসের মতো। তো এখন যদি আমার এই কোডটা রান করি তাহলে আমার কি আসে? সো ইনসাইড এলস, তো যেটা এক্সপেক্ট করছি সেটাই আসে। তো ইফ এলস এইটুকুই, ইফ এলস আসলে এর থেকে বেশি কিছু পড়ার নাই। এরপরে আমরা চলে যাব লুপে। আমরা আস্তে আস্তে তিন টাইপের লুপ দেখব। প্রথমে হলো ফর লুপ দিয়ে শুরু করি। একটা স্ট্রিং নিই, এটা হলো ইনিশিয়ালি এমটি স্ট্রিং। তারপর ফর, আমরা একইভাবে ফরের মধ্যে যেমন ইন্টিজার আই ডিক্লেয়ার করতাম, এখানেও আমরা ফর লেট আই ইকুয়ালস 0, 5 আই প্লাস প্লাস। ওকে, এরপরে আমি স্ট্রিং এর সাথে প্রতিবার আই এর ভ্যালুটা কনক্যাটিনেট করতে থাকবো। str প্লাস ইকুয়ালস আই, str প্লাস ইকুয়ালস ব্যাকস্ল্যাশ এন। সো আমি একটা কনক্যাটিনেট করার পরে আমি একটা নিউ লাইন দিচ্ছি। আমি চাইলে সবগুলো একবারে অ্যালার্ট করে দিতে পারতাম। তো সবগুলো যদি আমি একবারে অ্যালার্টে দিয়ে দিতাম তাহলে আমার ঝামেলা হতো কি, যে প্রত্যেকটা ধরেন এখানে 5টা আমার অ্যালার্ট বারবার ওকে করা লাগতো। তো আমি একটা অ্যালার্টেই 5টা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। এবং ফাইনালি অ্যালার্ট str। খুব ভালো একটা জিনিস যে এখানে হলো আমার ওই টাইপ নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমি ডিরেক্টলি স্ট্রিং এর সাথে ইন্টিজার কনক্যাটিনেট করে দিচ্ছি, আবার সেই ইন্টিজার কনক্যাটিনেট করার পরে আবার একটা স্ট্রিং কনক্যাটিনেট করতেছি, আমার কোনো এরর দিবে না। আশা করতেছি আমি যেভাবে আমরা এক্সপেক্ট করতেছি আউটপুট আসার কথা সেটাই আসবে। ও সরি, আমি সেভ করিনি। ওকে, রাইট, 0 1 2 3 4 যা এক্সপেক্ট করছিলাম তাই আউটপুট আসছে। এখন এই জিনিসটাকে যদি আমরা হোয়াইলে কনভার্ট করি, তো হোয়াইলে কনভার্ট করলে আমার কি হয়, জিনিসটা আমার ফরের 3টা পার্ট থাকে। তো এই 3টা পার্টের মধ্যে প্রথমটা হলো ইনিশিয়ালাইজেশন, আর তারপরটা হলো কতক্ষণ আমার লুপটা চলবে, এবং তারপর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো হোয়াইলে যখন কনভার্ট করবো তখন আমার ইনিশিয়ালাইজেশন পার্টটা চলে যায় হোয়াইলের উপরে, এবং ইনক্রিমেন্ট পার্টটা থাকে হলো যেখানে থাকার কথা, মানে হোয়াইল স্টেটমেন্টের সাথেই থাকে। তো সেভাবে আমরা চেঞ্জ করে ফেলি, লেট আই ইকুয়াল 0। আচ্ছা, আর এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্টটা আমার লুপের ভেতরে চলে যাবে।
তাহলে এই হয়ে গেল আমার সেম লুপকে হোয়াইলে কনভার্ট করা। আমি এটা সেভ করে নিয়েছি। এবার আমি রান করে দেখি যে আমার আউটপুটটা এক্স্যাক্টলি সেম আসে কিনা। হ্যাঁ, আউটপুট এক্স্যাক্টলি সেম আসছে। তাহলে এটা হলো হোয়াইলের সিনট্যাক্স, হুবহু সি প্লাস প্লাসের মতো। এরপরে আমরা লাস্ট যেটা দেখব সেটা হলো ডু হোয়াইল। তো ডু হোয়াইলকে কনভার্ট, হোয়াইল থেকে ডু হোয়াইলে কনভার্ট করা একদমই ইজি। আমি এই পার্টটা কাট করে উপরে নিয়ে যাব এবং এখানে আমি জাস্ট ডু দিয়ে রিপ্লেস করব। কিন্তু এখানে আমার একটা সেমিকোলন হবে। আমার আউটপুট সেম আসছে। তাহলে আমরা ফর, হোয়াইল এবং ডু হোয়াইল তিনটা লুপে দেখলাম। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, এটা আমরা সবাই জানি, তাও আমি আবার বলে দিচ্ছি যে আমার যদি কন্ডিশন ট্রু না হয়, যেমন এই যে এখানে যে এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে আমার এই লুপের মধ্যে একবারও ঢুকবে না, তার মানে আমার এই লুপটা একবারও চলবে না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে, মানে এটা হোয়াইলের ক্ষেত্রে, আর যদি ডু হোয়াইলের ক্ষেত্রে আমার কন্ডিশন, ইনিশিয়াল কন্ডিশনটাই যদি ফলস হয় তাও আমার অ্যাটলিস্ট লুপটা চলবেই। এটাই বেসিক্যালি হোয়াইল অ্যান্ড ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স। এই গেল আমার ইফ কন্ডিশনগুলা, তারপরে আমার লুপ। এবার আমরা যেটা দেখবো সেটা হলো সুইচ। আমরা আয়ের উপরে যদি সুইচ করি, সুইচ আই, দেন তারপরে সুইচের স্কোপ শুরু। এরপরে আমি একটা করে কেস দেব, কেস 0, তারপরে এলআর 0, এবং তারপরে একটা ব্রেক, কেস 1, alert 1, and then break, default, alert, ওকে। সো আমার ডিফল্ট কেস আর ব্রেক দেওয়ার দরকার নেই, কারণ এটাই লাস্ট কেস। সুইচে আমরা ব্রেক কেন দিই? যদি আমার এই কেস 0টা ঠিক হয়, মানে কেস 0টা যদি ট্রু হয় অ্যান্ড তারপরে যদি আমার ব্রেক না থাকে, তাহলে এই পরের সবগুলা কেসকে ট্রু ভাবে পরের সবগুলা কেসকে এক্সিকিউট করতে থাকবে। এই জন্য প্রতিটা কেসের পরে আমার ব্রেক দিতে হয় যদি আমি অন্য কেসগুলা এক্সিকিউট না করতে চাই। এগুলো একদম বেসিক স্টেপ, আমরা আগে জানি। সো এই জন্য আমরা এর উপর এমফাসাইজ করতেছি না। ওকে, কেস 0 ডান। আচ্ছা, আর এখন যদি আমি কেস 5 দিয়ে দিই তাহলে আমার অ্যালার্টে কি আসার কথা? যেহেতু আমি ব্রেক দিছি এই জন্য আমার কেস মানে 1টা প্রিন্ট হয় নাই। মানে এখানে যদি আমি 5 দিই তাহলে আমার ডিফল্ট কেস আসার কথা না? দেখি ডিফল্ট কেস আসে কিনা। ইয়েস, ডিফল্ট আসতেছে। এবার দেখি আমি যদি ব্রেকটা না দেই, আমি এটাকে আবার 0 করে দিলাম এবং আমি যদি ব্রেকটা না দেই তাহলে আমার কি হওয়া উচিত? আমার অ্যালার্ট 0 এবং অ্যালার্ট 1 এবং অ্যালার্ট ডিফল্ট তিনটাকেই ট্রু ভাববে, কারণ আমার প্রথমটাই হলো ট্রু হয়ে যাচ্ছে। দেখি ওই তিনটাই প্রিন্ট করে কিনা, 0, 1, ডিফল্ট। সো প্রথমে 0 অ্যালার্ট দেখালো, তারপর 1 অ্যালার্ট দেখালো, তারপরে ডিফল্ট। নাইস। এই গেল আমার ইফ এলস, সুইচ এবং লুপ। আর যে জিনিসটা বাকি থাকলো সেটা হচ্ছে ফাংশন। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশনের জেনারেল সিনট্যাক্স আমি এখানে লিখে রাখছি। তো এই ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে আমার শুরুতে এই কিওয়ার্ডটা থাকতে হবে, ফাংশন কিওয়ার্ডটা থাকতে হবে। এরপরে আমার ফাংশনের নেম লিখবো, ফর এক্সাম্পল গেট এজ। তো এটা একটা ফাংশনের নাম হইতে পারে। তো এই নেমের জায়গায় আমার ফাংশনের যে নামটা, তো সেই নামটা বসবে আর কি। এরপরে প্যারামিটার বা ইনপুটগুলো আমার এখানে আসবে। এই ফাংশনের যে ইনপুটগুলা বা প্যারামিটারগুলা, সেইগুলা, সেই ভ্যারিয়েবলের নামগুলো বেসিক্যালি আমরা এখানে দিয়ে দিব। আমরা ডিরেক্টলি ভ্যারিয়েবলের নাম দিতে পারি অথবা ডিফল্ট ভ্যালু দিতে পারি। কিভাবে দিতে পারি সেটা পরে দেখবো। আর এরপরে এই জায়গাটায় আমার ফাংশন বডি বসবে। যদি আমরা কোনো ফাংশন থেকে কোনো ভ্যারিয়েবল রিটার্ন করতে চাই তাহলে রিটার্ন ভ্যারিয়েবলের নাম অথবা রিটার্ন কোনো একটা ভ্যালু। এটা কোনো ম্যান্ডেটরি পার্ট না, বাট বাকি পার্টগুলো ম্যান্ডেটরি। রিটার্ন, প্যারামিটার, এই পার্টগুলো ম্যান্ডেটরি না, কিন্তু ফাংশন কিওয়ার্ডটা থাকা লাগবে, ফাংশনের নাম থাকা লাগবে, প্যারেন্থেসিস থাকা লাগবে। এই জিনিসগুলো ম্যান্ডেটরি। তো এটা হচ্ছে আমার যে কোনো একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স আর কি। এখন ব্যাপার হচ্ছে
যে এই ফাংশনটা কল করব কিভাবে। ধরলাম আমার ফাংশনটার নাম হলো নেম, এবং নেমের পরে ফার্স্ট ব্র্যাকেটে এখানে আমার ইনপুটগুলো বসবে। যদি আমার ইনপুট থাকে ধরেন এক্স ওয়াই জেড, এই ফার্স্ট ব্র্যাকেটে এই ইনপুটগুলো পাস করে দিলাম, আর রিটার্ন করবে যে ভ্যালুটা সেটা আমি এই এ ভ্যারিয়েবলে জমা রাখলাম, এ ভ্যারিয়েবলের মধ্যে জমা রাখলাম। তো এইভাবে আসলে আমি যে কোনো জায়গা থেকে ফাংশনটা কল করতে পারি। এবার আসা যাক গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবল নিয়ে। ফাংশনের ভেতরে আমার যে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করা থাকবে সেগুলোকে বলবো আমরা লোকাল ভ্যারিয়েবল, আর ফাংশনের বাইরে যে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করা থাকবে সেগুলোকে বলবো গ্লোবাল ভ্যারিয়েবল। ফর এক্সাম্পল, আমার এখানে যদি লেট ইউজার নেম ইকুয়ালস টু অ্যাডমিন, এই ভ্যারিয়েবলটা যদি আমি ফাংশনের বাইরে ক্রিয়েট করে রাখি, আমি এই ফাংশনের ভেতর থেকে এটা অবশ্যই অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এখানে অ্যালার্ট সরি মাই পেন ইজ নট ওয়ার্কিং প্রপারলি। ওকে, তো আমি যদি এখানে অ্যালার্ট ইউজার নেমটা দেই তাহলে আমি ওই একটা অ্যালার্ট প্রম্পটে অ্যালার্ট ইন্টারাকশনের মধ্যে আমি এই অ্যাডমিন লেখাটা দেখতে পারবো, যদিও এটা আমার এই ফাংশনের বাইরে ক্রিয়েট করা হয়েছে। এবার দেখেন, আমার যদি এই ফাংশনের মধ্যে আরেকটা ভ্যারিয়েবল থাকতো সেম নামের, লাইক দিস, আমি এটাকে যদি কপি করি, ওকে, এখানে যদি আমার ইউজার নেম নামে আরেকটা ভ্যারিয়েবল থাকে, আমি লিখে নিচ্ছি, আচ্ছা, আমার ইউজার নেম নামের ভ্যারিয়েবলটা দুইটা জায়গা আছে, একটা হলো আমার এই ফাংশনের বাইরে এবং আরেকটা হচ্ছে ফাংশনের ভেতরে। এখন যদি আমি এই অ্যালার্টটা ইউজ করি তাহলে এইটা আমার এই ইউজার নেমকে পয়েন্ট করবে। তার মানে এখন আমার ডিসপ্লেতে প্রিন্ট হবে কি এ বি সি, যেহেতু সেম নামের ভ্যারিয়েবল আমার গ্লোবাল এবং লোকাল দুই জায়গাতে আছে, আমার লোকাল ভ্যারিয়েবলটা ইউজ হবে, কিন্তু এটাই কোনো এরর দেখাবে না। আরেকটা ক্ষেত্রে হইতে পারে আমার এই ইউজার নেম ভ্যারিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা আছে, আমার বাইরে ডিক্লেয়ার করা নাই। বাইরে ডিক্লেয়ার করা নাই, কিন্তু আমি এই ফাংশন থেকে বের হয়ে এসে আমি যদি সরি, ওবিএস আর এতগুলো সফটওয়্যার একসাথে চলার কারণে আসলে ঠিক মতো লেখা যাচ্ছে না। আচ্ছা, তো এখানে যদি আমি ইউজার নেমটা প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই তখন আর কি আমার এরর দেখাবে, কারণ এটা হলো গ্লোবাল ভ্যারিয়েবল না, এটা এই ফাংশনের মধ্যে লিমিটেড, এই কারণে আমি এটা বাইরে থেকে ইউজ করতে পারবো না। তো ফাংশনের একদম বেসিক সিনট্যাক্স, আমরা ফাংশন কিভাবে কল করব আর গ্লোবাল ভ্যারিয়েবল লোকাল ভ্যারিয়েবল কিভাবে হ্যান্ডেল করব, এই জিনিসগুলো মোটামুটি আমরা এখান থেকে বুঝছি।
এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা ফাংশনের ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করব। এই যে দেখেন এই ফু যে ফাংশনটা আছে, এই ফাংশনে আমি দুইটা ভ্যালু পাস করতে চাই, একটা হলো ফ্রম আর একটা হলো টেক্সট। তো ফ্রম আর টেক্সট পাস করতেছি, তারপরে আমি একটা নাম্বার ইকুয়াল টু 5 ধরে নিছি, প্রিন্ট করবে টেক্সট ইজ সেন্ট ফ্রম সামথিং। ওকে, তো এখন আমি এই ফাংশনটা কল করব কিভাবে? ফাংশন থেকে বের হয়ে এসে আমি এই যে ফু দিয়ে তারপরে দুইটা স্ট্রিং পাঠিয়ে দিলাম, একটা হলো ফ্রম আর একটা হলো টেক্সট। তাহলে আমার আউটপুটটা কি হবে? হাই ইজ সেন্ট ফ্রম ওকে। সো এই এই আউটপুটটা হলো আমি আমার অ্যালার্টে দেখতে পাবো। এখন আমি যদি একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিই এভাবে, আচ্ছা এখনো কিন্তু আমার ফাংশনের আউটপুটটা এক্স্যাক্টলি সেমই দেখাবে, কারণ এই ডিফল্ট ভ্যালুটা কেবলমাত্র তখনই ইউজ হবে যদি আমি এই টেক্সট ভ্যারিয়েবলের জন্য কোনো ভ্যালু এখান থেকে না পাঠাই। আমি এখানে টেক্সট ইকুয়াল টু এবিসি দিয়ে দিছি, তারপরও আমার সাকিব মানে সাকিবটাকে এই টেক্সটের ভ্যালু। ওকে, পরেরটা হলো টেক্সট না, একটু এখানে আউটপুটটা আমি ভুল দেখছি, ফার্স্টে হবে টেক্সট। আচ্ছা, এটা আমার এভাবে কল করতে হতো না, এটা আমার কল করতে হতো উল্টা করে। প্রথমে হচ্ছে ফ্রম, ফ্রম মানে হলো মানুষের নামটা, আর এরপরে হলো আমার মেসেজটা হাই। আচ্ছা, তো এইভাবে তাহলে আমার এখানে আউটপুটটা দেখাবে হাই সেন্ট ফ্রম সাকিব। আচ্ছা, এখন আমি টেক্সটটা যদি আমি ডিফল্ট এবিসি করা আছে তারপরে আমার হাই সেন্ট ফ্রম সাকিব দেখাবে, কারণ আমি এখানে একটা ভ্যালু পাঠাই দিছি। কিন্তু আমি যদি এখানে টেক্সটের ভ্যালুটা না পাঠাইতাম, টেক্সটের ভ্যালুটা যদি আমি না পাঠাই, তখন আমার জিনিসটা কেমন হবে? এটা যদি না পাঠাই, শুধু যদি সাকিব পাঠাই, তখন আমার দেখাবে টেক্সট ইজ সরি, এখানে তখন আমার এই এখানে যে জিনিসটা আছে আমি হাই তো পাঠাচ্ছি না, তাহলে আমার এজা কি দেখাবে? এবিসি ইজ সেন্ট ফ্রম সাকিব। আর যদি আমি এখান থেকেও হাইটা দিচ্ছি না, ওকে, আবার এখানে আমার ডিফল্ট টেক্সটও সেট করা নাই, তখন এই জায়গা সিম্পলি দেখাবে আনডিফাইন্ড ইজ সেন্ট ফ্রম সাকিব, রাইট? কারণ তখন আমার টেক্সটের ভ্যালুটা হয়ে যাবে আনডিফাইন্ড এবং এটা আমার তখন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই গেল ফাংশনের ডিফল্ট ভ্যারিয়েবল সম্পর্কে। আচ্ছা, জায়গার অভাবের কারণে আমরা আবার উপরের দিকে চলে আসলাম। এবার দুইটা জিনিস দেখবো আমরা, সেটা হচ্ছে একটা হলো ফাংশন ডিক্লারেশন আর ফাংশন এক্সপ্রেশন। তো এই ফাংশন ডিক্লারেশন জিনিসটা আমরা একটু আগে দেখলাম, আমরা একটু আগে যেটা দেখলাম ওইটাকেই বলে ফাংশন ডিক্লেয়ার করা। যে একটা স্ক্রিপ্টের, একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের বা একটা স্ক্রিপ্টের যে কোনো জায়গায় আমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারি। তাহলে ফাংশন এক্সপ্রেশনটা কাকে বলে? ফাংশন ফাংশন এক্সপ্রেশনটা হলো একটা পুরো ফাংশনকে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করা। আমরা আগেই জানি যে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল যে কোনো কিছু
হোল্ড করতে পারে, সেটা একটা স্ক্রিপ্ট হোক, নাম্বার হোক, অবজেক্ট হোক, ইভেন একটা পুরো ফাংশনকেও হোল্ড করতে পারে একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। তো এই একটা ভ্যারিয়েবলে যখন আমি একটা ফাংশনকে অ্যাসাইন করে দিব, তখন সেটাকে বলে হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। এইটা আমরা এক্সাম্পল দেখে বুঝবো। আচ্ছা, তো এখানে এই পার্টটুকু হলো আমার নর্মাল একটা ফাংশন, ফু ফাংশনের সিনট্যাক্স। এই ফু ফাংশনটার কাজ হলো হাই প্রিন্ট করা, মানে হাই অ্যালার্ট দেখানো, ঠিক আছে? তো এখন এই পুরা ফাংশনটাকে আমি এই সে হাই এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিলাম। এই পুরা ফাংশনটাকে যখন আমি এই সে হাই এই ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দেব, দেখেন এইটা জাস্ট কিন্তু একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতেছি। নর্মাল ফাংশনে আমরা যখন নর্মাল ফাংশন লিখি তখন কিন্তু এই ফাংশনের সিনট্যাক্স শেষ হলে আমরা সেমিকোলন দেই না, বা ফর ইফ এগুলো সিনট্যাক্স মানে প্যারেনথেসিস বা স্কোপ শেষ হলে আমরা সেখানে সেমিকোলন দেই না। কিন্তু ইন দিস কেস উই আর অ্যাসাইনিং দিস ফাংশন টু এ ভ্যারিয়েবল, দ্যাটস ওয়াই উই আর গিভিং এ সেমিকোলন। এই জিনিসটা ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন মজার ব্যাপারটা হচ্ছে, আমি যদি এই সে হাইটা প্রিন্ট করি, আমি যদি সিম্পলি সে হাই প্রিন্ট করি, সে হাই তো আমার একটা ভ্যারিয়েবল, তাহলে মানে আমার তো এটা আমি অ্যালার্টে দিয়ে প্রিন্ট করতেই পারি। তাহলে আমার কি আসবে, এই পুরো ফাংশনটা একটা স্ট্রিং আকারে আসবে, পুরো ফাংশনের ডেফিনিশনটাই আমার একটা স্ট্রিং আকারে আসবে। তো আমি স্ক্রিপ্টে চেঞ্জ করে দিলাম, এবার টেস্টে তো আমার স্ক্রিপ্ট ডট এস এই মানে স্ক্রিপ্ট ডট জেএস থেকে নিচ্ছেই। তাহলে আমি এই টেস্টটা যদি রিলোড করি, তাহলে দেখেন আমার অ্যালার্টটা কি দেখায়, এই পুরো ফাংশনটা আমার স্ট্রিং আকারে দেখাচ্ছে, কারণ আমি সে হাই প্রিন্ট করছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি অ্যালার্ট সে হাই না করে সে হাই কল করি, সে হাই এখন আমার একটা ফাংশন হোল্ড করতেছে, তার মানে আমি সে হাইকে এভাবে কল করতে পারবো। তো সে হাইকে যদি আমি কল করি তাহলে আমার আউটপুট কি হবে, তার মানে সে হাই কল করা অ্যালার্টের সময় আমি যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দেই, মানে সরি ফার্স্ট প্যারেন্থেসিসটা বা ফার্স্ট ব্র্যাকেটটা যদি না দেই, তখন আমার এই সে হাইটা একটা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল হিসাবে কাজ করতেছে। কিন্তু আমি যখন এটা ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি তখন এটা একটা ফাংশনের মতো করে কাজ করবে। দেখেন এবার আউটপুটটা কি আসে, আউটপুটটা আসলে হাই, মানে এই ফাংশনটা যে কাজ করার কথা সেইটা। এখন আমার যদি কোনো প্যারামিটার থাকে বা এই ফাংশনটা যদি কোনো ইনপুট নাই, সেই ইনপুটগুলোকে আমরা সিম্পলি এর মধ্যে দিয়ে দিতে পারবো। ফর এক্সাম্পল, এভাবে প্যারামিটারগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এই গেল হলো ফাংশন এক্সপ্রেশন এবং ফাংশন ডিক্লারেশন। ফাংশন এক্সপ্রেশন আর ফাংশন ডিক্লারেশনের মধ্যে খুব বড় দুইটা ডিফারেন্স আছে। সেই বড় দুইটা ডিফারেন্স হচ্ছে, আমরা আবার স্লাইডে চলে যাই। A function expression is created when the expression reaches it only usable from that moment. এটা বলতে বোঝায়, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা এই ফু ফাংশনটা ক্রিয়েট করছি হলো এই জায়গাটাতে, রাইট? তো এই জায়গাটাতে আমাদের ফু ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে স্ক্রিপ্টের এই পার্টটাতে। মজার ব্যাপার হচ্ছে, এই ফাংশনটা ডিক্লারেশনের আগেও আমরা এই ফুটাকে কল করতে পারবো। আমরা যে ফু এর যে প্যারামিটারগুলো আছে, জাস্ট এইগুলো দিয়ে আমরা এই ফুটাকে কল করতে পারবো এই ফাংশন ডিক্লারেশনের আগেও, কোনো সমস্যাই নাই, কারণ এখানে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করছি। সো একটা স্ক্রিপ্টে যদি ফাংশন ডিক্লেয়ার করা থাকে, আমরা এটা যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। কিন্তু যদি আমরা সেই ফাংশনটা ডিক্লেয়ার না করে আমরা যদি এক্সপ্রেস করি, ফাংশন ডিক্লেয়ার না করে আমরা যদি ফাংশন ডিক্লারেশন ইউজ না করে যদি ফাংশন এক্সপ্রেশন ইউজ করি, তাহলে সমস্যাটা কি, ওই ভ্যারিয়েবলের আগে কোথাও থেকে আমি ওই ফাংশনটা কল করতে পারবো না। যেমন ধরেন আমার ফাংশন ডিক্লেয়ার করা আছে পরে, এখান থেকে যদি আমি এটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমার কি দেখাবে দেখেন তো, এই যে ক্যান নট অ্যাক্সেস সে হাই বিফোর ইনিশিয়ালাইজেশন। তার মানে আমি যখন ফাংশন এক্সপ্রেশন ইউজ করব, এটার ইনিশিয়ালাইজেশনের আগে আমি এই ফাংশনটা ইউজ করতে পারবো না। কিন্তু আমি যদি ফাংশন ডিক্লারেশন ইউজ করি তাহলে এটার ইনিশিয়ালাইজেশনের আগেই এটা আমরা ইউজ করতে পারবো। তা এটা হচ্ছে আমার ফাংশন
ইনিশিয়ালাইজেশন আর ফাংশন ডিক্লারেশনের মধ্যে পার্থক্য। তো এবার আমরা একটা জিনিস দেখব ফাংশন ডিক্লারেশন নিয়ে, যেমন let a equals 5 আমি এখানে একটা ফু নামে ফাংশন ডিক্লেয়ার করছি, এক্সপ্রেস করে নেই, ফাংশন এক্সপ্রেশন ইউজ করে নেই, ফাংশন ডিক্লারেশন ইউজ করছি। এবং এই ফুটা আমি ফুটার ডিক্লেয়ার করা হয়েছে একটা ইফ ব্লকের মধ্যে। এই ফুটাকে আমি একবার কল করছি ইফের মধ্যে থেকে, আরেকবার কল করছি ইফের বাইরে থেকে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই ফু ফাংশনটাকে যে ব্লকের মধ্যে তৈরি করা তার বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারি কিনা। আমার যদি দুইবার অ্যালার্ট দেখায় তার মানে আমি এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি, আর যদি একবার অ্যালার্ট দেখায় তাহলে আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি না। ওকে, একবার দেখাইছে আর একবার, তার মানে আমি এই ফাংশনটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছি। জাভাস্ক্রিপ্টের দুইটা মোড আছে, একটা স্ট্রিক্ট মোড আর একটা হলো নন স্ট্রিক্ট মোড। স্ট্রিক্ট মোডে মানে স্ট্রিক্ট মোডের কিছু রেস্ট্রিকশন আছে, যার মধ্যে একটা এক্সাম্পল হলো যে ব্লকের মধ্যে একটা ফাংশন তৈরি, ওই ফাংশনটাকে আমি সেই ব্লকের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। স্ট্রিক্ট মোডের একটা কনস্ট্রেন্ট বা রেস্ট্রিকশন হলো একটা ফাংশন যে ব্লকের মধ্যে তৈরি সেই ব্লকের বাইরে থেকে আমি ফাংশনটাকে ইউজ করতে পারবো না। এখানে ফু ফাংশনটা আমার এই ইফ ব্লকের মধ্যে তৈরি, আমি যদি স্ট্রিক্ট মোডে প্রোগ্রামটা রান করি তাহলে আমি এটা বাইরে এই ইফ ব্লকের বাইরে থেকে এটা অ্যাক্সেস করতে পারবো না। এখন একটা জাভাস্ক্রিপ্টকে আমি স্ট্রিক্ট মোডে কিভাবে নিয়ে যাব, স্ট্রিক্ট মোডে নিয়ে যাওয়ার উপায় হলো এই ফাংশনের শুরুতে আপনি শুধু ইউজ স্ট্রিক্ট এই জিনিসটা লিখে নেবেন, আর কিচ্ছু না, জাস্ট ইউজ স্ট্রিক্ট। এবার আমরা দেখি কি হয়। ওকে, দেখেন তাহলে আমি একবার অ্যালার্ট পাইছি এবং তারপরের বার আমার একটা এরর শো করছে, কারণ এই যে এইবার যখন আমি ফুটা কল করতে গেছি তখন আমার কি দেখাচ্ছে যে ফু ইজ নট ডিফাইন্ড। তার মানে যেহেতু আমি স্ট্রিক্ট মোড ইউজ করছি তার মানে আমি বাইরে থেকে ফু অ্যাক্সেস করতে পারবো না। এই মোটামুটি আমার ফাংশন ডিক্লারেশন আর ফাংশন এক্সপ্রেশন নিয়ে সব। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, আমার জায়গার অভাবে আমি বারবার উপরের দিকে লিখতেছি। এই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, এটা আমরা প্রচুর ইউজ করব, সেটা হলো অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন কিচ্ছু না, একটা ফাংশনকে আমরা যেভাবে ডিক্লেয়ার করি জাস্ট ডিক্লারেশনের সিনট্যাক্সটা চেঞ্জ করব। ধরেন এটা একটা সিম্পল ফাংশনের নাম হলো সাম, এটার দুইটা ইনপুট আছে এ এবং বি, এর দুইটা ইনপুট আছে এ এবং বি, আর তারপরে আমি অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে এ আর বি যোগ করলাম এবং অ্যান্সারটা রিটার্ন করে দিলাম। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এবার এই ফাংশনটা ডিক্লেয়ার করা হয়ে গেল, এবার আমি এটাকে কল করব কিভাবে। আমি ধরেন এই অ্যান্সার ভ্যারিয়েবলটা এক্স নামের আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে জমা রাখবো অ্যান্সারটা মানে রেজাল্টটা, তাহলে এক্স ইকাল টু সাম, দেন আমি দুইটা ভ্যালু পাস করবো, 3 আর 2 পাস করে দিলাম, তাহলে আমার এক্স এর মধ্যে 5 জমা হবে। খুবই সিম্পল। এই সেম ফাংশনটাকে আমরা অ্যারো ফাংশনের সিনট্যাক্স ইউজ করে কিভাবে লিখতে পারি, এই সেম ফাংশনটাকে অ্যারো ফাংশনের সিনট্যাক্স ইউজ করে আমি যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে, দেখেন এটা অনেকটা ফাংশন এক্সপ্রেশনের মতো দেখতে দেখতে কাজে না। এই ফাংশনের নামে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এই ফাংশনের যে নাম সেই নামে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তাহলে আমি লেট সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, তারপর ইকুয়াল দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ইকুয়াল দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। আমার যদি কোনো প্যারামিটার থাকে, তাহলে আমি সেই প্যারামিটারগুলো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর যদি কোনো প্যারামিটার না থাকে তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা ফাঁকা থাকবে। তারপরে আমি এই সাইনটা দিব, একটা ইকুয়াল দেন তারপরে গ্রেটার দেন। তো একটা ইকুয়াল তারপরে গ্রেটার দেন, এই সিনট্যাক্স দেওয়ার পরে আমি নর্মালি সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটে আমি ফাংশন বডিটা লিখবো। আর ফাংশন কল করার সিস্টেমটা সেম, এই ফাংশন কল করতে হবে সেম উপায়ে।
জাস্ট এটা একটা ডিফারেন্ট টাইপের ফাংশন ডিক্লারেশন সিনট্যাক্স। এটাকে বলতেছি আমরা অ্যারো ফাংশন। আপনারা অ্যারো ফাংশনটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আর কি বুঝতে পারবেন যে অ্যারো ফাংশন কিভাবে ইউজ করা যায়। এই আমার মোটামুটি ফাংশন নিয়ে সবকিছু। এটা গেল আমার জাভাস্ক্রিপ্টের বেসিক। আমরা সি বা সি প্লাস প্লাসের যে জিনিসগুলো শিখে আসছি ওই সেম জিনিসগুলোর জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সটা আমরা এতক্ষণ ধরে শিখলাম, নতুন কিছুই শিখিনি।